তো আমরা ফার্স্ট লেকচার করেছিলাম ঈদের আগে, এখন ঈদের পরে হচ্ছে কি সেকেন্ড লেকচার দিয়ে শুরু করব। তো সেকেন্ড লেকচারটা হচ্ছে কি জেনোটক্সিসিটি অ্যান্ড নিউরো ডিজেনারেটিভ ডিজিজেস অ্যান্ড নিউরো সাইকিয়াট্রিক ডিজিজ। মানে জেনোটক্সিসিটির সাথে এই দুইটা ডিজিজের তোমার কি রিলেশনটা কি সেটা দেখানো হচ্ছে আর কি। মানে কিভাবে হয় জেনোটক্সিসিটির ফলে, কিভাবে তোমার নিউরো ডিজেনারেটিভ ডিজিজ হতে পারে এবং হচ্ছে কি নিউরো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হতে পারে। প্রথম হচ্ছে কি তোমার আমাদের বডিতে কি এন্ডোজেনাস ট্রিগার্স, মানে এন্ডোজেনাস টক্সিন যেটা, সেটা হচ্ছে কি তোমার আরওএস, তোমার সেটাকে বলা হচ্ছে কি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। আরেকটা হচ্ছে কি মেটাবোলাইট। যদি টক্সিক মেটাবোলাইট হয়ে থাকে তারা হচ্ছে কি তোমার এন্ডোজেনাস ট্রিগার্স হিসেবে কাজ করে। ট্রিগার্স মানে হচ্ছে কি তারা ওই ব্রেনে যাবে, ব্রেনের ডিএনএটাকে ড্যামেজ করবে, সেজন্য বলা হচ্ছে কি ট্রিগার্স। আর আরেকটা হচ্ছে কি এক্সোজেনাস ট্রিগার্স, মানে হচ্ছে যে আউটসাইড দ্য বডি, মানে বডির বাইরে যে ট্রিগার্স গুলো আছে, that will stimulate, that will enter into the brain and then uh, causing DNA damage. তাদেরকে বলা হচ্ছে কি এক্সোজেনাস ট্রিগার্স। এন্ডো মানে হচ্ছে কি ইনসাইড দ্য বডি, আর এক্সো হচ্ছে কি আউটসাইড দ্য বডি। তো এক্সোজেনাস ট্রিগার্সের মধ্যে কি কি থাকতে পারে? ধরো রেডিয়েশন হতে পারে, অথবা হচ্ছে কি জেনোটক্সিন। জেনোটক্সিন আর দ্য এজেন্টস দ্যাট কজ জেনোটক্সিসিটি বা দ্যাট আর ইনভলভড ইন জেনোটক্সিসিটি, তাদেরকে বলা হচ্ছে কি জেনোটক্সিন। এখন ধরো ব্রেনের উপর এফেক্ট কে কে করতে পারে? এন্ডোজেনাস ট্রিগার্সও করতে পারে, আবার হচ্ছে কি এক্সোজেনাস ট্রিগার্সও করতে পারে, আবার হচ্ছে কি দুইটাই করতে পারে। করলে কি হবে? ব্রেনে যে কি করতে পারে, তারা ডিএনএ ড্যামেজ করতে পারে। তো ডিএনএ ড্যামেজের মধ্যে কি আছে তোমার? এসএসবি মানে হচ্ছে কি সিঙ্গেল স্ট্র্যান্ড ব্রেকস হতে পারে, আবার হচ্ছে কি ডিএসবি হতে পারে, ডাবল স্ট্র্যান্ড ব্রেকস হতে পারে, আবার হচ্ছে কি এ বেসিক সাইট হতে পারে। এ বেসিক সাইট মানে হচ্ছে কি এ মানে হচ্ছে কি নাই, মানে নট, কোনো কিছু নাই। আর বেসিক মানে হচ্ছে কি বেসিক, যে তোমার মলিকুলটা তোমার ডিএনএ তে থাকে, পিউরিন পাইরিমিডিন, তাদেরকে বলা হচ্ছে বেসিক। তো এই বেসিক সাইট বলতে কোনো বেস থাকবে না। ধরো ডিএনএ এর কোনো একটা অংশে তোমার বেস মিসিং হয়ে গিয়েছে, তো সেটাকে বলা হচ্ছে কি তোমার এই বেসিক সাইট। আরেকটা হচ্ছে কি বাল্কেলেশনস, মানে ডিএনএ এর কোনো একটা বেস তোমার কি হচ্ছে, তোমার থাইমিডিন ডাইমার তৈরি করছে, সেটা হচ্ছে কি বাল্কি আর কি। মানে ধরো ইউভি রেডিয়েশনের কারণে তোমার রিয়েকশন হয় কি করে করতে পারে, করছে তোমার থাইমিডিন ডাইমার। এর ফলে কি হচ্ছে তোমার ডিএনএ যে বেস গুলো তারা একসাথে তোমার রিয়েকশন করে তোমার একটা বাল্কি সাইট তৈরি করছে আর কি, মানে লার্জ অ্যামাউন্ট অফ মলিকুল তৈরি করছে বা লার্জ সাইজের মলিকুল তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে কি তোমার বাল্কিলেশনস। তো এই ধরনের ডিএনএ ড্যামেজ হতে পারে। তারপর কি হতে পারে? জেনোমিক স্ট্রেস হতে পারে। ধরো হচ্ছে কি জেনোমটা ডিএনএ যদি এফেক্ট হয় তাহলে হচ্ছে কি জেনোমটাও এফেক্ট হবে, তো সেটাকে বলা হচ্ছে কি জেনোমিক স্ট্রেস। স্ট্রেস বলতে ধরো লং টার্ম যখন ডিএনএ ড্যামেজটা হতে থাকবে, তখন হচ্ছে কি এটা জেনোমের উপরেও তোমার ইনফ্লুয়েন্স করবে, চাপ পড়বে, তখন সেটাকে কি বলছে জেনোমিক স্ট্রেস বলা হচ্ছে। এরপর কি হবে? তোমার ডিএনএ ড্যামেজ রেসপন্স সিগন্যালিং, মানে ডিএনএ ড্যামেজ হয়েছে এরকম একটা সিগন্যাল তোমার কি হবে, জেনারেট হবে, সেটাকে বলা হচ্ছে কি ডিডিআর সিগন্যালিং বলা হচ্ছে। সে কি করবে? সেল সাইকেল অ্যারেস্ট করতে পারে, মানে যে অংশে তোমার সেল ডিভিশনের যে অংশে তোমার এই ডিএনএ ড্যামেজটা হয়েছে সেটা বন্ধ করে দিতে পারে। তারপর কি করবে? ডিএনএ ড্যামেজটাকে রিপেয়ার করবে। তারপর কি হবে? তোমার হেলদি তোমার ব্রেন থাকবে, মানে ব্রেনটা তখন হেলদি হবে। মানে যখন ব্রেনের মধ্যে যে ডিএনএটা আছে, ডিএনএটা যখন তোমার রিপেয়ার হবে, তখন হচ্ছে কি ব্রেনে আর সমস্যা নাই, সেটা মানে আগের মতো কাজ করবে, নর্মাল যে ফাংশন আছে সেই ফাংশন সে তোমার শো করবে। আর যখন সেটা আনরিপেয়ার্ড থেকে যাবে ডিএনএ ড্যামেজটা, তখন কি হবে? জেনোমিক ইনস্টেবিলিটি হবে, জেনোমের স্ট্রাকচারটা ইনস্টেবল হয়ে যেতে পারে। আর ইনস্টেবল হয়ে গেলে কি হবে? তোমার সেলুলার ডিজেনারেশন, মানে সেল ফাংশনটা ড্যামেজ হয়ে যেতে পারে, বা সেলের তোমার কি হতে পারে ড্যামেজ হতে পারে। আর ফাংশনাল ডিকে, ফাংশনটা আস্তে আস্তে কি হবে তোমার লস হতে থাকবে, ফাংশনাল লস হবে। তো এরপরে কি হতে পারে? নিউরো ডিজেনারেটিভ ডিজিজ হতে পারে, মানে পার্কিনসন্স ডিজিজ। মানে আস্তে আস্তে কি হতে পারে? তোমার মেমোরি লস হতে পারে, সেটাকে বলা হচ্ছে কি পার্কিনসন ডিজিজ। আর একটা হচ্ছে নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার, সেটার ফলে কি হতে পারে? তোমার সিজোফ্রেনিয়া হতে পারে, বাইপোলার ডিসঅর্ডার হতে পারে, মানে বিভিন্ন মেন্টাল প্রবলেম হতে পারে। তো এটা হচ্ছে কি তোমার জেনোটক্সিসিটির সাথে তোমার নিউরো ডিজেনারেটিভ ডিজিজের সাথে সম্পর্ক কি, এবং নিউরো সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের সম্পর্ক কি। মানে হচ্ছে জেনোটক্সিসিটির কারণে কিভাবে নিউরো ডিজেনারেটিভ ডিজিজ হচ্ছে, আবার হচ্ছে কি নিউরো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হচ্ছে, সেটার একটা এক্সাম্পল এখানে দেখানো হলো।
এখন আসো আমরা পরবর্তী লেকচারে চলে যাই, সেটা হচ্ছে কি অ্যামিনোগ্লাইকোসাইডস। অ্যামিনোগ্লাইকোসাইডস এর ফলে কিভাবে তোমার এই ড্যামেজটা হতে পারে জেনোটক্সিসিটি, সেটা আমরা পড়বো। তো অ্যামিনোগ্লাইকোসাইডটা কি তোমরা আগেই পড়েছো, হয়তো বা থার্ড ইয়ারে থাকতে পড়েছো অ্যান্টিবায়োটিক সম্পর্কে। তো অ্যামিনোগ্লাইকোসাইড হচ্ছে কি এক প্রকার অ্যান্টিবায়োটিক। সেটার কাজ হচ্ছে কি, দে ইনহিবিট ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস, মানে এটা হচ্ছে কি প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। সে কিভাবে ইনহিবিট করে, ব্যাকটেরিয়ার মধ্যে যে 30S রাইবোজোম আছে, সেই 30S রাইবোজোমাল সাব ইউনিটের সাথে বাইন্ড করে ফলে কি হচ্ছে, প্রোটিনটার সিনথেসিসটা কি করতে পারছে না, তোমার প্রসিড করতে পারছে না। এভাবে সে কাজ করে। তাহলে বলা হচ্ছে কি দে আর নোন এজ প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, দে আর অলসো ব্যাকটেরিসাইডাল। তারা ব্যাকটেরিসাইডাল কেন, কারণ হচ্ছে কি তারা ব্যাকটেরিয়াল সেল ওয়াল এবং সেল ওয়ালকে তোমার সেল মেমব্রেন যেটা আছে সেটাকে কি করতে পারে, ড্যামেজ করতে পারে, এবং অ্যাজ এ রেজাল্ট কি হবে, তোমার ব্যাকটেরিয়াটা কিল হয়ে যাবে। মানে ব্যাকটেরিয়াল সেল মেমব্রেন যখন ড্যামেজ হয়ে যাবে, তখন সেল মেমব্রেনের ভিতরে যে অংশগুলো সেগুলো বাইরে চলে আসবে, তখন ব্যাকটেরিয়া কি করতে পারবে না, সার্ভাইভ করতে পারবে না, তখন ব্যাকটেরিয়াটা মারা যাবে, মানে ব্যাকটেরিয়াল সেল ডেথ হবে। আবার বলা হচ্ছে কি as the drugs don't become resistant easily, they are useful agent in cases where other drugs are resistant, মানে যেখানে অন্য ড্রাগস গুলো রেজিস্ট্যান্ট শো করতে পারে কিন্তু এই ড্রাগসটা সহজে রেজিস্ট্যান্ট না। আবার বলা হচ্ছে কি they are administered parenterally and they may produce some serious adverse effects। কি কি অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, নেফ্রোটক্সিসিটি, তোমার কিডনিতে সমস্যা হতে পারে, আরেকটা হচ্ছে কি অটোটক্সিটি, মানে হচ্ছে কি কানে সমস্যা হতে পারে। These adverse effects occur due to their tendency to accumulate and subsequently cause damage to the inner ear and nephrons। মানে কানের মধ্যে যখন তোমার ড্যামেজটা হবে বা এয়ারের মধ্যে যখন ড্যামেজটা হবে, সেটা হচ্ছে কি তোমার অটোটক্সিসিটি, আর যখন নেফ্রনসে তোমার এফেক্ট করবে বা কিডনিতে যখন এফেক্ট করবে, তখন সেটা হবে কি নেফ্রোটক্সিসিটি। এটা দুইটা মেজর অ্যাডভার্স ইফেক্টস। যদিও এটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ভালো কাজ করে, কিন্তু এরা সিরিয়াস ইফেক্ট সাইড ইফেক্টসও শো করে অ্যামিনোগ্লাইকোসাইড। সেজন্য হচ্ছে কি অ্যামিনোগ্লাইকোসাইড তোমার সহজে প্রেসক্রাইব করে না। এটা শেষ মুহূর্তে যখন হচ্ছে কি তোমার অন্য কোনো ওয়ে থাকে না ডাক্তারদের, তখন হচ্ছে কি তোমার অ্যামিনোগ্লাইকোসাইডটা তোমার প্রেসক্রাইব করা হয়, অন্যথায় এটা প্রেসক্রাইব করা হয় না। এখন আসো অ্যামিনোগ্লাইকোসাইডস ইনডিউসড অটোটক্সিসিটি। সে কিভাবে অটোটক্সিসিটি তোমার ইনডিউস করে বা ক্রিয়েট করে বা কজিং ইনডিউস করে। তো বলা হচ্ছে কি আফটার অ্যাডমিনিস্ট্রেশন অ্যামিনোগ্লাইকোসাইডস র্যাপিডলি রিচ দ্য ইনার এয়ার কজিং অটোটক্সিসিটি। বলা হচ্ছে কি যখন এটা অ্যাডমিনিস্টার করা হবে এই ড্রাগটা, তখন হচ্ছে কি সে খুব দ্রুত তোমার কোথায় যাবে, ইনার এয়ার মানে কানের ভিতরে প্রবেশ করবে এবং হচ্ছে কি তোমার অটোটক্সিসিটি শো করবে। তো মেকানিজমটা কি, অ্যামিনোগ্লাইকোসাইডস তোমার যখন বডিতে যাবে, ইনার এয়ারের কাছে যাবে, তখন হচ্ছে কি সে কি প্রডিউস করবে, তোমার আরওএস দ্যাট ইজ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসটা তৈরি করবে। এরপর কি করবে, সে মাইটোকন্ড্রিয়াতে যাবে, যে কি করবে মাইটোকন্ড্রিয়ার প্রোটিন সিনথেসিসটাকে সে কি করবে, ইনহিবিট করবে। এই ইনহিবিট করার ফলে কি হবে, ইমব্যালেন্স বিটুইন প্রো অ্যাপোপ্টিক ফ্যাক্টরস অ্যান্ড অ্যান্টি অ্যাপোপ্টিক ফ্যাক্টরসের মধ্যে কি হবে, ইমব্যালেন্স হবে। প্রো অ্যাপোপ্টিক মানে হচ্ছে কি the agents that cause apoptosis, আর অ্যান্টি অ্যাপোপ্টিক হচ্ছে কি the agents that inhibit apoptosis। এই দুটার মধ্যে যখন ইমব্যালেন্স হয়ে যাবে, তখন হচ্ছে কি লিকেজ অফ সাইটোক্রোম সি হবে। সাইটোসলের মধ্যে যে সাইটোক্রোম সিটা আছে তা লিকেজ হয়ে যাবে। সে সাইটোক্রোম সিটা কি করবে, তোমার ক্যাসপেস 9 প্রোটিনটাকে তোমার অ্যাক্টিভেট করবে। ক্যাসপেস 9 হচ্ছে কি সিস্টিন ডিপেন্ডেন্ট অ্যাসপার্টেট স্পেসিফিক প্রোটিয়েজ, এনজাইমটাকে তোমার অ্যাক্টিভেট করবে। অ্যাক্টিভেট করার ফলে কি হবে, তোমার আলটিমেটলি এটা অ্যাপোপ্টোসিস হবে এবং হেয়ারিং লস হতে পারে অ্যাজ এ রেজাল্ট। তো তাহলে তোমার কি করছে, তোমার অ্যামিনোগ্লাইকোসাইডটা তোমার অ্যাডমিনিস্টার করলাম, করার পরে কি হচ্ছে, তোমার ইনার এয়ারে যাচ্ছে, সেখানে যাওয়ার পরে কি হচ্ছে, তোমার আরওএস তৈরি করছে, দ্যাট ইজ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি করছে। সে কি করছে, মাইটোকন্ড্রিয়াল প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করছে, ফলে কি হচ্ছে, তোমার ইমব্যালেন্স হচ্ছে তার মধ্যে প্রো অ্যাপোপ্টিক মানে দ্য ফ্যাক্টরস দ্যাট কজ অ্যাপোপ্টোসিস এবং অ্যান্টি অ্যাপোপ্টিক ফ্যাক্টরস দ্যাট মে ইনহিবিট
অ্যাপোপ্টোসিস, এই দুইটা ফ্যাক্টরের মধ্যে কি হবে, ইমব্যালেন্স হবে। ইমব্যালেন্স হয়ে যাওয়ার ফলে, আচ্ছা, ব্যালেন্সটা কি কারণে জরুরি হচ্ছে, মাইটোকন্ড্রিয়াল ইন্টিগ্রিটির জন্য জরুরি। যখন হচ্ছে কি এই দুইটার মধ্যে, দুইটা ফ্যাক্টরের মধ্যে যখন ইমব্যালেন্স হয়ে যাবে, তখন হচ্ছে কি মাইটোকন্ড্রিয়াল ইন্টিগ্রিটি আর থাকছে না। তখন কি হবে, সাইটোক্রোম সিটা লিকেজ হবে। সে কি করবে, ক্যাসপেস এনজাইমটাকে অ্যাক্টিভেট করবে। ক্যাসপেস হচ্ছে কি সিস্টিন ডিপেন্ডেন্ট অ্যাসপার্টেট স্পেসিফিক প্রোটিয়েস, এই এনজাইমটাকে অ্যাক্টিভেট করবে। ফলে সেই এনজাইমের কাজ হচ্ছে কি অ্যাপোপ্টোসিস তোমার ইনিশিয়েট করা। তখন অ্যাপোপ্টোসিসটা হবে, তখন কি হবে, সেল ডেথ হবে এবং হিয়ারিং লস হতে পারে। তো এভাবে হচ্ছে কি তোমার অ্যামিনোগ্লাইকোসাইডের ফলে কি হতে পারে, হিয়ারিং লস হতে পারে। এটা হচ্ছে তার মেকানিজম। এখন বলা হচ্ছে, আমরা যে বললাম অ্যামিনোগ্লাইকোসাইডটা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি করে, সেটা কিভাবে তৈরি করে সেটা আমরা এখন দেখব। এই যে হচ্ছে কি অ্যামিনোগ্লাইকোসাইড, সে হচ্ছে কি তোমার আয়রনের সাথে রিঅ্যাকশন করে, ফেরাসের সাথে রিঅ্যাকশন করে কি করে, তোমার অ্যামিনোগ্লাইকোসাইড ফেরাস কমপ্লেক্স তৈরি করে। সে কি করে, মলিকুলার অক্সিজেনটাকে রিডিউস করে। ফলে একটা ইলেকট্রন কোথায় যায়, ইলেকট্রন ডোনারের কাছে যায়, দ্যাট ইজ অ্যারাচিডনিক অ্যাসিড টু মলিকুলার অক্সিজেন। এরপর হচ্ছে কি হবে, লিপিড পারঅক্সাইডটা তৈরি হবে। লিপিড পারঅক্সাইড ফ্রি রেডিক্যাল এন্ড সুপার অক্সাইড ফ্রি রেডিক্যাল তৈরি হবে। সুপার অক্সাইড ফ্রি রেডিক্যাল কি হতে পারে, তোমার ইনঅ্যাক্টিভেট হতে পারে কিভাবে, সুপার অক্সাইড ডিসমিউটেস, so the formation of hydrogen peroxide which is in turn inactivated by catalase। মানে সুপার অক্সাইড ফ্রি রেডিক্যালের সাথে কি তৈরি হবে, তোমার হাইড্রোজেন পারঅক্সাইড, সেটা হচ্ছে কি তোমার ক্যাটালেস এনজাইম দিয়ে কি হবে, তোমার ইনঅ্যাক্টিভেট হতে পারে। আবার সুপার অক্সাইডটা তোমার নাইট্রিক অক্সাইডের সাথে রিঅ্যাকশন করে কি তৈরি করতে পারে, পারঅক্সিনাইট্রাইড তৈরি করবে, সেটা হচ্ছে কি তোমার ডিস্ট্রাকটিভ। আবার হাইড্রোজেন পারঅক্সাইডটা হচ্ছে কি তোমার নন এনজাইমেটিক রিঅ্যাকশনের মাধ্যমে কি হবে, হাইড্রোক্সাইড ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারে। সেটাকে বলা হচ্ছে কি ফ্যান্টন রিঅ্যাকশন। এটা হচ্ছে তোমার ওভারভিউ, ছবিতে দেখানো হয়েছে যে তোমার অ্যামিনোগ্লাইকোসাইড তোমার হচ্ছে কি ফেরাসের সাথে রিঅ্যাকশন করে কি তৈরি করছে, তোমার অ্যামিনোগ্লাইকোসাইড ফেরাস কমপ্লেক্স তৈরি করছে, সেটা অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে। সেই অক্সিজেনটা হচ্ছে কি তোমার লিপিড পারঅক্সাইড তোমার পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে কি তৈরি করছে, তোমার লিপিড পারঅক্সাইড ফ্রি রেডিক্যাল তৈরি করছে। আরেকটা হচ্ছে কি তোমার সুপার অক্সাইড ফ্রি রেডিক্যাল তৈরি করছে। সেই সুপার অক্সাইড ফ্রি রেডিক্যালটা হচ্ছে কি নাইট্রিক অক্সাইডের তোমার প্রেজেন্সে কি তৈরি করছে, পারঅক্সিনাইট্রাইড তৈরি করছে। আবার ধরো তোমার শরীরে যদি তোমার ডিফেন্স মেকানিজম ভালো কাজ করে, তখন হচ্ছে কি সুপার অক্সাইড ফ্রি রেডিক্যালটা তোমার কি হতে পারে, তোমার ইনঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। তখন কি হবে, সেই এনজাইমটার নাম হচ্ছে কি সুপার অক্সাইড ডিসমিউটেস। আবার সেটার মাধ্যমে কি তৈরি হতে পারে, হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হতে পারে, সেটা ফ্যান্টন রিঅ্যাকশনের মাধ্যমে হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারে। আবার হাইড্রোজেন পারঅক্সাইডটা হচ্ছে কি ক্যাটালেস এনজাইমের মাধ্যমে কি হতে পারে, ইনঅ্যাক্টিভেট হতে পারে। যদি বডির ডিফেন্স মেকানিজমটা যদি ভালো কাজ করে, তখন হচ্ছে কি এই যে ফ্রি রেডিক্যালস গুলো তৈরি হচ্ছে, সেটা তোমার কি হয়ে যাবে, তোমার ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে বা ডিসফাংশনাল হয়ে যাবে। আর যদি তোমার বডি ডিফেন্স মেকানিজম যদি কাজ না করে, তখন হচ্ছে কি এই ফ্রি রেডিক্যালস গুলো কি করবে, তোমার প্রোটিন ড্যামেজ করে মাইটোকন্ড্রিয়াল প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করবে। তারপর হচ্ছে কি তোমার প্রো অ্যাপোপ্টিক এবং অ্যান্টি অ্যাপোপ্টিক ফ্যাক্টরের মধ্যে কি করবে, ইমব্যালেন্স তৈরি করবে। ফলে হচ্ছে কি সাইটোক্রোম সিটা অ্যাক্টিভেট হবে। সাইটোক্রোম সিটা কি করবে, ক্যাসপেস এনজাইমকে অ্যাক্টিভেট করবে। ক্যাসপেসটা হচ্ছে কি তোমার অ্যাপোপ্টোসিস ঘটাবে। তারপর হচ্ছে কি তোমার হিয়ারিং লস হবে। আর যদি বডি ডিফেন্স মেকানিজম যদি ভালো থাকে, তাহলে হচ্ছে কি যে ফ্রি রেডিক্যালসটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কি তোমার ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে। যেমন সুপার অক্সাইড ডিসমিউটেস দ্বারা ইনঅ্যাক্টিভেট হলো। আবার হচ্ছে কি হাইড্রোক্সিল হাইড্রোজেন পারঅক্সাইডে তোমার কি হচ্ছে, তোমার ক্যাটালিস এনজাইমের মাধ্যমে ইনঅ্যাক্টিভেট হচ্ছে। এখন আমরা এখানে ধরে নিচ্ছি কি তোমার বডি ডিফেন্স মেকানিজম কি করতে পারছে না, এই ফ্রি রেডিক্যালস গুলোকে তোমার ইনঅ্যাক্টিভেট করতে পারছে না। তখন কি হবে, যখন ইনঅ্যাক্টিভেট করতে পারবে না, তখন এই ফ্রি রেডিক্যালস গুলো কি করবে, ড্যামেজ দ্য মেমব্রেন পারমিয়েবিলিটি, মানে মেমব্রেনের পারমিয়েবিলিটিটা নষ্ট করবে। এরপর হচ্ছে কি হবে, তোমার ডিসরাপ্ট দ্য অ্যাক্টিভিটিস অফ প্রোটিন। যেহেতু প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করবে, তাহলে হচ্ছে কি প্রোটিনের অ্যাক্টিভিটি আর থাকছে না। আর হচ্ছে কি ড্যামেজ নিউক্লিক অ্যাসিড। আবার নিউক্লিক অ্যাসিড যেগুলো আছে ডিএনএ আরএনএ, এগুলো সিনথেসিসটা তোমার প্রপারলি হবে না। তো এই ফ্রি রেডিক্যালস গুলো তোমার যদি তোমার বডিতে ইনঅ্যাক্টিভেট না হয়, তাহলে হচ্ছে কি এই কনসিকুয়েন্স গুলো হতে পারে। মানে
ফরমেশন অফ আরওএসটা হচ্ছে কি মানে মেকানিজম অ্যাকশনের একটা পার্ট আর কি, একটা পার্টকে এখানে একটু বড় করে দেখানো হয়েছে আর কি। এখন আসলে জেনেটিক রিজনটা কি, এখানে একটা জেনেটিক তোমার রিজন আছে, সেটা হচ্ছে কি এজ ইনডিউসড অটোক্সি, দ্যাট ইজ অ্যামোনোগ্লাইকোসাইড ইনডিউসড অটোক্সিসিটি কি আছে, একটা জেনেটিক রিজন আছে, সেটা হচ্ছে কি এজি মে কজ মিউটেশন ইন মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কে কি করতে পারে, সে মিউটেশন করতে পারে। মিউটেশনটা কোথায় হয় তোমার A1555G, মানে এডিনিন টু গুয়ানিন ইন 1555, মানে 1555 নিউক্লিওটাইডে তোমার কি হবে, মিউটেশনটা হবে এডিনিন টু গুয়ানিন। এই ধরনের মিউটেশনের ফলে কি হবে, তোমার অটোক্সিটা হবে। আর বলা হচ্ছে কি ইট মে অকার ইন 17 to 33% পেশেন্ট, মানে 17 থেকে 33% পেশেন্টের ক্ষেত্রে এই মিউটেশনটা হতে পারে। আর এটা হচ্ছে কি তোমার ম্যাটারনালি ইনহেরিটেড, মানে মা থেকে এটা তোমার অফস্প্রিং এর মধ্যে কি হতে পারে, ট্রান্সফার হতে পারে। কারণ হচ্ছে কি এখানে ম্যাটারনালি ইনহেরিট কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়াটা তোমার অফস্প্রিং এর তোমার কোথা থেকে আসে, মাদার থেকে আসে, মা থেকে আসে। সেজন্য তোমার এই জেনেটিক টক্সিসিটি তোমার মা থেকে তোমার অফস্প্রিং এর মধ্যে তোমার কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে। তো এটা হচ্ছে তোমার জেনেটিক রিজন। আর আর ওভারঅলটা হচ্ছে কি তোমার অ্যামিনোগ্লাইকোসাইড ইনডিউসড অটোটক্সিসিটি, এটা কিভাবে হয় এবং হচ্ছে কি এটা জেনেটিক রিজনটা কি সেটা এখানে দেখানো হলো, কোথায় কোথায় মিউটেশন হয় সেটা দেখানো হলো। তো তোমাদের আজকের টপিক এই পর্যন্ত। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আর তোমাদের হচ্ছে ইয়া হবে, সামনে ইনকোর্স পরীক্ষা আছে, মিড টার্ম পরীক্ষা আছে। মিড টার্ম পরীক্ষাটা তোমার জহির স্যার নিবে, আর সাথে আমিও থাকবো আর কি। তো আমি আমার চ্যাপ্টারটা বলে দিয়েছি, জেনেটিক কেমিক্যাল কার্সিনোজেনেসিস সেটা থাকবে, আর স্যারের চ্যাপ্টার থাকবে আর কি। তো তোমাদের সাথে আজকে ক্লাস এই পর্যন্তই। আর তোমরা ভালো থাকো। আর নেক্সট উইকে তোমাদের সাথে ইন পার্সন দেখা হচ্ছে, তো তখন কথা স্যার হবে আর কি। আমাদের কি কেমিক্যাল কার্সিনোজেনেসিস 6টা লেকচার সবগুলো থাকবে? হ্যাঁ হ্যাঁ, 6টা লেকচার কেমিক্যাল কার্সিনোজেনেসিস পুরোটাই থাকবে আর কি। স্যার কিছুটা কমিয়ে দেওয়া যায় না? না, এটা তো গতবারও এরকমই ছিল। গতবারও মিড টার্মে এই চ্যাপ্টার পুরোটা ছিল, আবার জয় স্যারের চ্যাপ্টার ছিল, দুইটা মিলে আমরা স্যার কোশ্চেন করছে, তারপর পরীক্ষা নেওয়া হয়েছে আর কি। পারবা, না পারার তো কিছু নেই, ট্রাই করবা। ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।